স্বাগত সংবাদ সন্ধ্যায়, আপনাদের সঙ্গে আছি আমি অনিমেষ কর। বার্তাকক্ষ থেকে সবশেষ নিয়ে আছি আমি আতিফ আঞ্জুমান। আর শুরুতেই জানিয়ে দেব শিরোনামগুলো। করোনায় আরো 215 মৃত্যু, নতুন আক্রান্ত 10,126, শনাক্তের হার 22.46। করোনার টিকা ক্যাম্পেইনের শেষ দিনে নানা অভিযোগ, কেন্দ্রে বাগবিতণ্ডা, হাতাহাতির ঘটনা। সব বাস, ট্রেন, লঞ্চ চলবে 7 দিন পর, পর্যটন কেন্দ্রে অর্ধেক দর্শনার্থীর সুযোগ রেখে প্রজ্ঞাপন। দুদকের নামে আমলা, নেতা, শিল্পপতিদের কাছে থেকে অর্থ আদায়, সক্রিয় 10 প্রতারক চক্র। Saudi Extreme. Enjoy smooth speed. শুনছিলেন শিরোনাম, এবার জানিয়ে দেব পুরো খবর। দেশে করোনায় আরো 215 জনের মৃত্যু হয়েছে। এর মধ্যে পুরুষ 107 এবং নারী 108 জন। এ নিয়ে মোট প্রাণহানি হল 23,613 জনের। 708টি ল্যাবে 24 ঘন্টায় 45,078 নমুনা পরীক্ষায় করোনা শনাক্ত হয়েছে 10,126 জনের। পরীক্ষা বিবেচনায় শনাক্তের হার 22.46%। বৃহস্পতিবার স্বাস্থ্য অধিদপ্তরের বিজ্ঞপ্তিতে জানানো হয়, দেশে মোট করোনা আক্রান্তের সংখ্যা দাঁড়ালো 13,96,868 জনে। সুস্থ হয়েছেন আরও 13,990 জন। এ নিয়ে মোট সুস্থ 12,62,065 জন। বিচ্ছিন্ন ঘটনা ছাড়া উৎসবের আমেজে শেষ হল প্রথম ধাপের গণটিকাদান কর্মসূচি। শহর থেকে শুরু করে প্রত্যন্ত গ্রাম পর্যন্ত টিকা পেয়েছে মানুষ। এর পাশাপাশি দীর্ঘ লাইনে দাঁড়িয়েও বঞ্চিত হওয়ার সংখ্যাও কম নয়। জনপ্রতিনিধি ও প্রভাবশালীদের কারণে টিকা না পাওয়ার অভিযোগও কম নয়। টিকা পাওয়া সাপেক্ষে আবারও গণটিকা কার্যক্রম পরিচালনা করা হবে বলে জানিয়েছে স্বাস্থ্য বিভাগ। বিএসএমএমইউ এর টিকা কেন্দ্রের ঘটনা এটি। দুজন টিকা প্রত্যাশীর সঙ্গে বাগবিতণ্ডার এক পর্যায়ে মারামারিতে লিপ্ত হন আনসার সদস্যরা। জনপ্রতিনিধিদের প্রভাব খাটানোর চিত্রও দেখা গেছে কিছু কিছু কেন্দ্রে। ফলে ঘন্টার পর ঘন্টা লাইনে দাঁড়িয়েও টিকা পাননি অনেকেই। যারা আগে টোকেন পেয়েছেন, টিকা পেয়েছেন তারাই। আর যারা টোকেন পাননি তাদের অভিযোগ, মুখ চিনে দেয়া হচ্ছে টিকা। আমরা 3-4 দিন ট্রাই করছি, আমরা পাই না, টিকা পাই না, কিন্তু এদের পরিচিত লোক যারা তাদেরকে ডেকে দেয়। সকালে আসলাম, এখানে কেউ ছিল না, একটা রেকর্ডার বাজতেছে যে আজকে এখানে টিকা দেওয়া হবে না। চলে গেলাম, এখন আবার দেখলাম যে দিতেছে। পার্শ্ববর্তী ওয়ার্ডের কারণে তাদের সংখ্যা বেশি হয়ে গেছে। সেজন্য আমার ওয়ার্ডের কথা চিন্তা করে এবং রাত 12টায় যারা লাইনে দাঁড়িয়েছিল তাদের সুশৃঙ্খল রক্ষা করার জন্য আমি এই টোকেনের ব্যবস্থা করেছি। বিচ্ছিন্ন এমন কিছু ঘটনা বাদ দিলে দেশ জুড়ে চলা গণটিকা কর্মসূচি পালিত হয়েছে উৎসবের আমেজে। গণটিকা কার্যক্রমে 32 লাখ টিকা দেওয়ার লক্ষ্যমাত্রা থাকলেও প্রথম দুদিনেই দেয়া হয় সিংহভাগ। এ কর্মসূচির আওতায় প্রথম ডোজের টিকা নেয়া সবাই 28 দিন পর নির্ধারিত তারিখে একই কেন্দ্রে এসে টিকা নিতে পারবে বলে জানিয়েছে স্বাস্থ্য বিভাগ। এখানে আতঙ্কিত হবার কোনো কারণ নেই, হতাশ হবারও কোনো কারণ নেই। তার কারণ হচ্ছে এই উদ্দিষ্ট জনগোষ্ঠীকে দেবার মতন টিকা আমাদের কাছে আছে এবং সাপ্লাই চেইনে প্রতি সপ্তাহেই আমরা কিন্তু কিছু না কিছু টিকা পাচ্ছি। আমরা অব্যাহতভাবে এই প্রথম ডোজ এবং দ্বিতীয় ডোজের কর্মসূচিকে আমরা চালিয়ে যেতে পারবো। ভোগান্তির চিত্র দেখা গেছে টিকার নিয়মিত কার্যক্রমেও। কিছু কিছু কেন্দ্রে এখনো পৌঁছায়নি মডার্নার দ্বিতীয় ডোজের টিকা। রাজধানীর আজিমপুর মাতৃসদনে গিয়ে দেখা গেল মডার্নার দ্বিতীয় ডোজের টিকা নিতে আসা মানুষের ভিড়। SMS পেয়েও টিকা না পেয়ে ক্ষোভে ফেটে পড়েন তারা। আজকে আমার ডেট, এখন আজকে বলছেন টিকা নাই, তাহলে আপনি কিসের গণটিকা দিচ্ছেন? কাকে গণটিকা দিচ্ছেন? আমি কি দেশের নাগরিক না? আমাকে হয়রানি করেন কেন? আজকে দেখতেছি দেবে না, তাহলে আগে তুমি বলে দেওয়া উচিত ছিল না আমাকে। সোমবারের মধ্যে সব কেন্দ্রে মডার্নার টিকা পৌঁছে যাবে বলে জানিয়েছে স্বাস্থ্য বিভাগ। আজ যারা টিকা পাননি, গণমাধ্যমে বিজ্ঞপ্তির মাধ্যমে তাদেরকে টিকার পরবর্তী তারিখ জানিয়ে দেওয়া হবে। বিপ্রজিৎ চন্দ, ইন্ডিপেন্ডেন্ট নিউজ, ঢাকা। টিকা ব্যবস্থাপনায় নৈরাজ্য সৃষ্টি হয়েছে দাবি করে এর ফলে জনজীবন বিপন্ন হয়েছে বলে মন্তব্য করেছেন বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর।
সরকার করোনা মোকাবিলায় ব্যর্থ বলেও অভিযোগ তার। বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়ার ছোট ছেলে প্রয়াত আরাফাত রহমান কোকোর 52তম জন্মবার্ষিকীতে সকালে বনানী কবরস্থানে তার কবর জিয়ারত শেষে এসব কথা বলেন বিএনপি মহাসচিব মির্জা ফখরুল। বলেন, অবিলম্বে টিকা সংগ্রহ করে একটি সুনির্দিষ্ট রোডম্যাপ ঘোষণার মাধ্যমে জনগণের কল্যাণে সরকারকে কাজ করতে হবে। টিকা প্রদানে যে ম্যানেজমেন্টের যে প্রচন্ড রকমের যে একটা নৈরাজ্য সৃষ্টি হয়েছে, সেই নৈরাজ্যের ফলে আজকে গোটা জনজীবন বিপন্ন হয়ে পড়েছে। দিস গভর্নমেন্ট হ্যাজ ফেইলড টোটালি টু ম্যানেজ করোনা। অপরিকল্পিত লকডাউন, অপরিকল্পিত টিকা ব্যবস্থাপনা, অপরিকল্পিত মানুষের জীবিকার ব্যবস্থা করা, সব মিলিয়ে এই গভর্নমেন্টের আর এক মুহূর্ত থাকা উচিত নয়। দে শুড রিজাইন ইমিডিয়েটলি, পদত্যাগ করা উচিত। প্রথম ও দ্বিতীয় ডোজ মিলিয়ে দেশে করোনার টিকা পেয়েছে 1.5 কোটি মানুষ, যা মোট জনসংখ্যার প্রায় 9%। 7 মাসের এই অর্জনকে স্বাস্থ্য বিভাগ বড় করে দেখলেও বিশেষজ্ঞ অনেকের কাছে অসন্তোষজনক। বলছেন, টিকা কার্যক্রমে দক্ষিণ এশিয়ার মধ্যে অনেক পিছিয়ে বাংলাদেশ। দ্রুত টিকার মজুদ ও গণটিকার গতি বাড়ানোর তাগিদ দিচ্ছেন তারা। ঘটা করে টিকা দেয়া শুরু হয় ফেব্রুয়ারিতে। ভরসা ছিল ভারতের সেরাম থেকে কেনা অক্সফোর্ডের টিকার উপর। 1 কোটি 2 লাখ ডোজের পর থেমে যায় টিকা আসা, দেখা দেয় অনিশ্চয়তা। এরপর অনেক দেন দরবার করে চীন, যুক্তরাষ্ট্র ও কোভ্যাক্স থেকে সিনোফার্ম, ফাইজার ও মডার্নার টিকা পাওয়া গেছে। সব মিলিয়ে দেশে এসেছে প্রায় 3 কোটি, যা দিয়ে আবার শুরু হয় গণটিকা। টিকার জন্য সুরক্ষায় এরই মধ্যে নিবন্ধন ছাড়িয়েছে 3 কোটি। গত 5 দিনেই নিবন্ধন করেছেন 1 কোটির বেশি মানুষ। আর শনিবার সারা দেশে গণটিকা শুরুর পর টিকা পেয়েছে 50 লাখের বেশি। এ নিয়ে 7 মাসে টিকা গ্রহীতার সংখ্যা 7 কোটি ছাড়ালো। প্রথম ও দ্বিতীয় ডোজ মিলিয়ে দেওয়া হয়েছে 2 কোটির বেশি। স্বাস্থ্য অধিদপ্তর গণটিকা কর্মসূচিটির আয়োজন করেছে এবং এই টিকা কর্মসূচিতে কিন্তু আমরা অভূতপূর্ব সাড়া পেয়েছি, পুরুষ মহিলা নির্বিশেষে। এবং যারা পঞ্চাশোর্ধ্ব, যারা প্রতিবন্ধী, যারা পিছিয়ে আছেন, তারা কিন্তু বিপুল উৎসাহ নিয়ে টিকাটি গ্রহণ করেছেন। বিশেষজ্ঞরা বলছেন, আগে ভাগে টিকাদান শুরু হলেও এখন অনেক পিছিয়ে বাংলাদেশ, যে কারণে ধুঁকতে হচ্ছে করোনা মোকাবিলায়। 1 কোটি 60 লাখ টিকা দেওয়া হয়েছে, এগুলো দেওয়া উচিত ছিল 60 বছরের 50 বছরের বেশি বয়সী লোকদের, আর ফ্রন্টলাইন ফাইটারদের। আর কারো কোনো টিকা এখন দেওয়া হলো না। এই যে 30-40 বছর বয়সী মানুষদের টিকাগুলো দেওয়া হয়েছে, এগুলো দেওয়া উচিত ছিল আরো পরে। প্রথম 7 মাস এবং 7 মাস হিসাবে এটা অনেক অল্প টিকা। বিষয়টি উপলব্ধি করেছে স্বাস্থ্য বিভাগও, তাই টিকার জন্য নিবন্ধন প্রক্রিয়া সহজ করা হয়েছে। এরই ধারাবাহিকতায় টিকা কেন্দ্র পরিবর্তনের সুযোগও দেওয়া হয়েছে। ডিস্ট্রিক্ট থেকে ঢাকাতে এসে কেন্দ্র চেঞ্জ করাটা, এটা এখন পর্যন্ত আমরা নির্দেশনা পাইনি, কিন্তু ঢাকার ভিতরে করার একটা পসিবিলিটি আছে, আমরা নির্দেশনা পেয়েছি যে করা যাবে। আগামী বছরের মধ্যে দেশের 80% মানুষকে টিকার আওতায় আনার লক্ষ্যে কাজ করছে সরকার। হাসান মিসবাহ, ইন্ডিপেন্ডেন্ট নিউজ, ঢাকা। রাজধানীর কোভিড হাসপাতালগুলোয় চাপ কিছুটা কমায় নতুন রোগীর ভর্তি হতে পারছেন সাধারণ বেডে। খুব কম সংখ্যক রোগীকেই ঘুরতে হচ্ছে একাধিক হাসপাতালে, তবে মেটেনি আইসিইউ সংকট। রাজধানীর সরকারি হাসপাতালে বুধবার আইসিইউ বেড খালি মাত্র 19টি। এটি রাজধানীর মহাখালীর ডিএনসিসির কোভিড ডেডিকেটেড হাসপাতালের চিত্র। তুলনামূলক বেশি সিট ও আইসিইউ বেড থাকায় এই হাসপাতালে ভিড় করছেন রোগীরা। পাবনার ঈশ্বরদী থেকে কোভিড আক্রান্ত বাবাকে নিয়ে ঢাকায় আসে এই পরিবার। রাজধানীর কয়েক হাসপাতাল ঘুরে অবশেষে বুধবার সিট পান ডিএনসিসি হাসপাতালে। বাবাকে ভর্তি করার পর বোন ও বোনের শাশুড়িকেও ভর্তি করান একই হাসপাতালে। সদর হাসপাতালে ভর্তি ছিলাম, ওখান থেকে এখানে আবার আসছি। ওখানে চিকিৎসা দেওয়া সম্ভব হচ্ছিল না, ওখানে অক্সিজেন মিললো না, তারপরে ওষুধ হয়তো মিলতো কিন্তু অক্সিজেন তো মিলতো না। সেরকম বড় ডাক্তার থাকে না, ভালো ডাক্তার থাকে না, এই জন্য আর কি এখানে নিয়ে আসা। না, আমার কষ্ট হয় না। প্রথম চান্সে সিট দিছে এবং ভর্তি প্রথম চান্সে হয়ে গেছে। আমরা ভর্তি করলাম এবং ওনাদের নর্মাল বেডে সিট পাইছে। আর বিগত 3-4 দিন হলে যে আপা আসছে, বড় আপা হলে আইসিইউতে আজকে গতকালকে দিছে। চিকিৎসকরা বলছেন, সাধারণ বেড পাওয়া গেলেও আইসিইউ সংকট কমেনি। এ অবস্থায় অতি প্রয়োজন ছাড়া বিভিন্ন জেলার রোগীদের ঢাকায় না আনার অনুরোধ তাদের। আমি 1 সপ্তাহ আগে প্রতিদিন গড়ে
10-15 জন রোগীকে ফেরত দিতে হয়েছে, যেগুলো অ্যাডমিসেবল, কিন্তু আমি অ্যাডমিশন দিতে পারিনি। এখন আমাকে সেটা দিতে হচ্ছে না। আইসিইউ কাজের জন্য আমি একটা রোগীকে ভর্তি করলাম, মনে করেন যার 10 লিটার অক্সিজেন লাগতেছে প্রতি মিনিটে। এরপরে একদিন পরে দেখা গেল কি তার কন্ডিশন আর একটু খারাপ হয়ে গেছে, তার 15 লিটার লাগতেছে। তারপরে দেখা গেল আর একটু খারাপ হয়ে গেছে, তার আরও বেশি অক্সিজেন লাগতেছে। তখন আমি ওই রুগীটাকে আমার আইসিইউতে নিব, আমি বাইরের থেকে কাউকে নিব না। সরকারি বেসরকারি মিলে রাজধানীর হাসপাতালগুলোয় বুধবার আইসিইউ খালি 137টি। এর মধ্যে সরকারি হাসপাতালে খালি আছে মাত্র 19টি বেড। সুমন তানভীর, ইন্ডিপেন্ডেন্ট নিউজ, ঢাকা। স্বাস্থ্যবিধি মেনে আগামী 19 আগস্ট থেকে রেল, সড়ক ও নৌপথে সব গণপরিবহন চলাচল করবে। এছাড়া পর্যটন ও বিনোদন কেন্দ্রে অর্ধেক দর্শনার্থী ঢুকতে পারবে বলে জানিয়েছে মন্ত্রিপরিষদ বিভাগ। সকালে এ সংক্রান্ত প্রজ্ঞাপন জারি করা হয়। এতে বলা হয়, গণপরিবহন, বিনোদন কেন্দ্র খোলা হলেও সবার মাস্ক পরা নিশ্চিত করতে হবে। সবাইকে স্বাস্থ্য অধিদপ্তরের প্রণীত স্বাস্থ্যবিধি অনুসরণ করতে হবে। পরে দুপুরে সচিবালয়ের সংবাদ সম্মেলনে জনপ্রশাসন প্রতিমন্ত্রী ফরহাদ হোসেন বলেন, আগের সিদ্ধান্ত অনুযায়ী দেশের অর্থনৈতিক পরিস্থিতি বিবেচনা করে ধাপে ধাপে সব প্রতিষ্ঠান খোলা হচ্ছে। করোনা পরিস্থিতি এখনও নিয়ন্ত্রণে নেই। এ অবস্থায় স্বাস্থ্যবিধির উপর বেশি গুরুত্ব দেওয়া হচ্ছে। সংক্রামক আইন কেউ না মানলে আইনি ব্যবস্থা নেওয়া হবে। এছাড়া পর্যটন কেন্দ্র, রিসোর্টে অর্ধেক দর্শনার্থীর উপস্থিতি নিশ্চিতে মোবাইল কোর্ট পরিচালনা করা হবে বলেও জানান ফরহাদ হোসেন। স্বাস্থ্যবিধি মেনে সড়ক, রেল এবং নৌপথে সকল প্রকার যানবাহন সেটা আগামী 19 তারিখ থেকে সেটি চালু হবে। আমরা কিন্তু বলেছি যে প্রথমে যেহেতু আমরা খুললাম, পরিস্থিতিটা অনুকূলে নয়, সেজন্য আমরা সীমিতভাবে যে অর্ধেক সংখ্যক পরিবহন ব্যবস্থা চালু করা হয়েছে 11 তারিখ থেকে, সেটি আমরা 19 তারিখ থেকে পুরোপুরি চালু হবে। গণপরিবহন, অফিস, আদালত খুলে দেওয়া হলেও করোনা স্বাস্থ্যবিধি মানতে জনগণ উপেক্ষা করলে আত্মঘাতী বিপর্যয় ডেকে আনবে বলে মন্তব্য করেছেন সড়ক পরিবহন ও সেতুমন্ত্রী ওবায়দুল কাদের। সকালে রাজধানীর বাসভবনে ব্রিফিংয়ে কথা জানান তিনি। ওবায়দুল কাদের বলেন, পরিস্থিতির অবনতি ঘটলে জনস্বাস্থ্য ও জনস্বার্থের সুরক্ষায় সরকার আবারও কঠোর বিধিনিষেধ আরোপ করতে বাধ্য হবে। সরকার জনস্বার্থে এবং অর্থনীতির গতি প্রবাহ অনুকূল রাখতে লকডাউন তথা বিধিনিষেধ তুলে নিয়েছে, কিন্তু সর্বক্ষেত্রে স্বাস্থ্যবিধির প্রতি চরম উপেক্ষা লক্ষ্য করা যাচ্ছে। সকলকে মনে রাখতে হবে, করোনার সংক্রমণ এখনও উচ্চমাত্রায়, তাই নিজেদের জীবনের সুরক্ষা নিজেকেই নিশ্চিত করতে হবে। দুর্নীতি দমন কমিশনের নামে আমলা, জনপ্রতিনিধি, ব্যাংক কর্মকর্তা, শিল্পপতি সহ বিভিন্ন পেশার লোকজনকে হুমকি দিয়ে চাঁদাবাজি করছে কয়েকটি প্রতারক চক্র। প্রতিদিন এ ধরনের একাধিক অভিযোগ পাচ্ছে দুদক। গত 4 বছরে 1 ডজন প্রতারককে গ্রেপ্তার করেছে দুদকের গোয়েন্দারা। সাবেক কমিশনার আমিনুল ইসলামের প্যাডে চিঠি লিখে দুদকের ম্যাগাজিনের জন্য বিজ্ঞাপন চাইতেন নজরুল ইসলাম ওরফে নাইম। পরে 2019 সালের এপ্রিলে আরেক ভুয়া কর্মকর্তা খোরশেদ আলম সহ হাতে নাতে গ্রেপ্তার হন তিনি। কিছুদিন পর জামিনে ছাড়া পেয়ে আবার শুরু করেন একই কাজ। 2020 সালের আগস্টে আবার আরেক ভুয়া কর্মকর্তা মোসাব্বির সহ গ্রেপ্তার হয়ে পরে জামিন পান। তবে এখানেই ক্ষান্ত হননি তিনি। 2021 সালের 12 জুলাই স্ত্রীসহ একই অভিযোগে গোয়েন্দা পুলিশের কাছে গ্রেপ্তার হন নজরুল ইসলাম। শুধু নজরুল নন, মাসে এরকম অন্তত অর্ধশত অভিযোগ পাচ্ছেন দুদকের গোয়েন্দারা। এরই মধ্যে 10টি প্রতারক চক্রের খোঁজে মাঠে নেমেছেন তারা। দাবি করেন যে তারা দুদকের কর্মকর্তা এবং তাদের কাছে তদন্ত এবং অনুসন্ধান কাজ চলমান রয়েছে। এই গ্রুপটি তাদের কাছে এমনও দাবি করেন যে তারা যদি তাদের সাথে যোগাযোগ করেন তাহলে তারা তাদেরকে সহযোগিতা করতে পারেন এবং সেক্ষেত্রে তারা টাকা পয়সাও দাবি করেন। সোমবার এক ইউপি চেয়ারম্যানের কাছ থেকে ঘুষ নেওয়ার সময় ভুয়া পরিচয়পত্র সহ গ্রেপ্তার হন জাহাঙ্গীর হোসেন। গোয়েন্দা তথ্যের ভিত্তিতে ফাঁদ পেতে তাকে গ্রেপ্তার করা হয়। গোয়েন্দা সংস্থার মাধ্যমে আমরা তাদেরকে ধরতে সক্ষম হয়েছে এবং আইনের কাছে সোপর্দ করা হয়েছে। সর্বশেষ বুধবার দুদকেরই এক সাবেক সচিবের ব্যবসায়ী আত্মীয়ের কাছে দুদকের কর্মকর্তার নামে কেউ ঘুষ চেয়েছে বলে অভিযোগ আসে। ইতোমধ্যে এ নিয়ে কাজ শুরু করেছে গোয়েন্দারা। রিশাদ হুদা, ইন্ডিপেন্ডেন্ট নিউজ, ঢাকা।
গত বছরের ২১শে মার্চ সময়সীমা পেরিয়ে যাওয়ার কারণে যারা চাকরির আবেদন করতে পারেননি তারা চলতি বছরের ৩১শে ডিসেম্বর পর্যন্ত আবেদনের সময় পাবেন বলে জানিয়েছেন জনপ্রশাসন প্রতিমন্ত্রী ফরহাদ হোসেন। দুপুরে সচিবালয় সংবাদ সম্মেলনে কথা জানান তিনি। পরে বন্ধ থাকা শিক্ষা প্রতিষ্ঠান প্রসঙ্গে জনপ্রশাসন প্রতিমন্ত্রী বলেন, করোনা সংক্রমণ ৫% নিচে নেমে এলে খুলে দেয়া হবে স্কুল কলেজ। করোনার কারণে গত ১.৫ বছরে সরকারি চাকরির নিয়োগ পরীক্ষা হয়নি বললেই চলে। এ সময় প্রায় ২.৫ লাখ প্রার্থীর চাকরির বয়স শেষ হয়েছে। যাদের বয়স আছে তাদেরও ১.৫ বছর সময় নষ্ট হয়েছে। এগুলো সরকারি যে কোনো প্রতিষ্ঠানে আমরা এইটা পাঠিয়ে দেব সবার কাছে, যারা যখন বিজ্ঞাপনটা দিবে সে বিজ্ঞাপনে উল্লেখ করবে 2020 সালের 25শে মার্চে তার বয়স 30 হতে হবে, তাহলে এই টাইমটা 2020-এ। তো এটা মাননীয় প্রধানমন্ত্রীর অনুমতি সাপেক্ষে আমরা বলতে পারবো, মানে জিনিসটা আগে আমরা এখান থেকে পাঠিয়েছি। বাংলাদেশের সবচেয়ে বড় উন্নয়ন সহযোগী দেশ জাপান এখন বিদেশি বিনিয়োগেরও বড় অংশীদার। এরই মধ্যে বাংলাদেশের বেসরকারি খাতে বিদেশি বিনিয়োগকারীদের তালিকার শীর্ষ দিনে উঠে এসেছে দেশটির ব্যবসায়ীরা। অর্থনৈতিক অঞ্চল কর্তৃপক্ষ বলছে, আগামী 2 বছরে যুক্তরাজ্যকে ছাড়িয়ে তালিকার 2-এ উঠবে জাপান। অবকাঠামো সহ আর্থসামাজিক অবস্থার উন্নয়নে 1974 সাল থেকে বাংলাদেশকে ঋণ অনুদান সহ নানা ধরনের সহযোগিতা দিচ্ছে জাপান। উন্নয়ন সংস্থা জাইকার হিসাবে প্রতিশ্রুত সহায়তার পরিমাণ $2,200 কোটি, একক দেশ হিসেবে যা সর্বোচ্চ। তবে সংস্থা হিসেবে বিশ্ব ব্যাংক ও এশীয় উন্নয়ন ব্যাংক এডিবি থেকে আরও বেশি সহায়তা পেয়েছে বাংলাদেশ। বাংলাদেশের ব্যবসা বাণিজ্যে জাপানিদের বিনিয়োগও বাড়ছে ধারাবাহিকভাবে। জাইকার হিসেবে ব্যবসা করছে হোন্ডা সহ 322 কোম্পানি। মোট বিনিয়োগ $220 কোটি। দেশের ইতিহাসে একক সর্বোচ্চ বিনিয়োগও আসে জাপান থেকে। 2018 সালে $148 কোটি আকিজ টোবাকো কিনে নেয় জাপান টোবাকো। পরের বছর সামিট পাওয়ারে $33 কোটি বিনিয়োগ করে জেরা। আগামী বছরও দেশটি থেকে বড় বিনিয়োগ আশা করছে অর্থনৈতিক অঞ্চল কর্তৃপক্ষ বেজা। কর্মকর্তারা জানান, নারায়ণগঞ্জের 2,500 অর্থনৈতিক অঞ্চলে 100 কোম্পানি বিনিয়োগ করবে $100 কোটি। বঙ্গবন্ধু শিল্পনগরে প্রস্তুত হচ্ছে জাপানিদের জন্য আরও একটি অর্থনৈতিক অঞ্চল। আগামী 3 মাসের মধ্যে 150 একর জায়গা আমরা তাদেরকে বুঝিয়ে দিতে পারবো। এই 150 একর যদি জায়গা তাদেরকে বুঝিয়ে দেওয়া যায়, তাহলে জাপানি ইনভেস্টররা 150 একরের মধ্যে যা শিল্প প্রতিষ্ঠান করতে চায় তা এখানে করতে পারবে। আর বাকি জায়গা আমরা যে ল্যান্ড ডেভেলপমেন্ট কাজ শেষ হলে সেটিও আমরা তাদেরকে বুঝিয়ে দেবো। জাপান বাংলাদেশ চেম্বার বলছে, করোনার কারণে কিছুটা ধীর হতে পারে বিনিয়োগ প্রক্রিয়া, তবে বাংলাদেশে আগ্রহ বাড়ছে জাপানি ব্যবসায়ীদের। আগ্রহ ধরে রাখতে বেশ কিছু পরামর্শ দিয়েছেন ব্যবসায়ীরা। জাপানিজরা এটা প্রায়ই বলে যে টিটি টেলিগ্রাফিক ট্রান্সফারের বদলে সবকিছু এলসির মাধ্যমে করতে হয়। সেটাকে মানে আর একটু ধরেন ফরেন এক্সচেঞ্জে যে রেগুলেশন গুলো আছে এগুলিকে আরেকটু শিথিল করার সুযোগ আছে কিনা সেটা একটা বিষয়। ট্যাক্স এবং ভ্যাট এই ব্যাপারগুলোকে আরেকটু সিম্পলিফিকেশনের মধ্যে নিয়ে আসা। $392 কোটি লগ্নি করে বাংলাদেশে বিদেশি বিনিয়োগকারীর তালিকার শীর্ষে মার্কিন ব্যবসায়ীরা। $252 কোটি নিয়ে তালিকার দ্বিতীয় যুক্তরাজ্য। রুহুল আমিন, ইন্ডিপেন্ডেন্ট নিউজ, ঢাকা। সারা দেশে ব্রডব্যান্ড ইন্টারনেট সেবা পৌঁছে দিতে নতুন ট্যারিফ নির্ধারণ করেছে বাংলাদেশ টেলিযোগাযোগ নিয়ন্ত্রণ কমিশন বিটিআরসি। বৃহস্পতিবার দুপুরে ভিডিও কনফারেন্সের মাধ্যমে নতুন ট্যারিফের উদ্বোধন করেন ডাক, টেলিযোগাযোগ ও তথ্য প্রযুক্তি মন্ত্রী মোস্তফা জব্বার। আগামী 5 বছর ইউনিয়ন পর্যায়েও একই দামে ইন্টারনেট ব্যবহারের পাশাপাশি প্রান্তিক পর্যায়ে ইন্টারনেট সেবা পৌঁছানো সহজ হবে বলে জানায় বিটিআরসি। ইন্টারনেট ব্যান্ডউইথে ট্রান্সমিশন সেবার মূল্য নির্ধারণ নিয়ে জটিলতা ছিল দীর্ঘদিন ধরে। তাই ট্রান্সমিশন সেবার ট্যারিফ নতুন করে নির্ধারণের উদ্যোগ নেয় বিটিআরসি। এর অংশ হিসেবে এক দেশ এক রেট বাস্তবায়ন শুরু হয়। এতে গ্রাহক পর্যায়ে ইন্টারনেট সেবাদাতা প্রতিষ্ঠান, আইএসপি এবং পাইকারি ইন্টারনেট ব্যান্ডউইথ বিক্রেতা, ইন্টারন্যাশনাল ইন্টারনেট গেটওয়ে প্রতিষ্ঠানগুলো নির্ধারিত মূল্যের বেশি নিতে পারবে না। বিটিআরসি নির্ধারিত মূল্য অনুযায়ী সব গ্রাহকের কাছ থেকে 5 Mbps ইন্টারনেট সেবার জন্য সর্বোচ্চ 500 টাকা,
10 MPPS এর জন্য 800 টাকা এবং 20 MPPS এর জন্য 1200 টাকা নিতে পারবেন সেবাদানকারীরা। 10 কোটি মানুষকে কানেক্টিভিটির আওতায় আনার পাশাপাশি বিভিন্ন সরকারি দপ্তরকেও কানেক্টিভিটির আওতায় আনা সম্ভব হয়েছে। গ্রামবাসীর জন্য সরকারের সেবা উন্নত করা সম্ভব হবে। নতুন ট্যারিফ নির্ধারণের ফলে গ্রাহকের স্বার্থ রক্ষার পাশাপাশি আইনগত ভিত্তি তৈরি হয়েছে। এছাড়াও যারা অবৈধভাবে ইন্টারনেট ব্যবসা পরিচালনা করতেন তাদের বিরুদ্ধেও ব্যবস্থা নেওয়া সহজ হবে। কাস্টমার এন্ডে যে অবস্থাটা আমরা চেয়েছিলাম সেটার সাথে সম্পর্কযুক্ত করে পশ্চাৎপদ লিঙ্কটুকু যেটুকু আছে সেটুকে সংযুক্ত করে দেওয়া। তার মানে হচ্ছে আজকের ঘোষণার ফলে প্রকৃতপক্ষে আমাদের এক দেশ এক রেট ব্রডব্যান্ডের ক্ষেত্রে এটি প্রতিষ্ঠা করার যে প্রচেষ্টাটি আমাদের, সেই প্রচেষ্টাটি আমরা সম্পন্ন করতে সক্ষম হয়েছি। এছাড়াও ইন্টারনেট সেবা নিশ্চিত করতে গ্রেট এফ সার্ভিস চালু করা হয়েছে। যদি কোথাও 5 ঘন্টার বেশি সংযোগ বিচ্ছিন্ন থাকে তাহলে সেবাদানকারীর বিরুদ্ধে অভিযোগের সুযোগ পাবেন গ্রাহকরা। সোহেল রানা, ইন্ডিপেন্ডেন্ট নিউজ। আফগানিস্তানের সংঘাতময় পরিস্থিতির দিকে সতর্ক নজর রাখছে ঢাকা। পররাষ্ট্রমন্ত্রী বলছেন, পট পরিবর্তন বিবেচনা করেই নির্ধারণ করা হবে দ্বিপাক্ষিক সম্পর্কের নীতি। আর বিশ্লেষকেরা বলছেন, দেশটির সরকারের যেই থাকুক উন্নয়ন অংশীদার হয়ে কাবুলের পাশে থাকা উচিত বাংলাদেশের। যুক্তরাষ্ট্রসহ বিদেশি সেনা প্রত্যাহারে আফগানিস্তানে পাল্টে গেছে দৃশ্যপট। দেশটির অর্ধেকেরও বেশি অংশ এখন তালেবানের নিয়ন্ত্রণে। কোণঠাসা গনি সরকার। এ অবস্থায় সেখানে অবস্থানরত বাংলাদেশিদের নিরাপদে থাকার পরামর্শ দিচ্ছেন পররাষ্ট্রমন্ত্রী। বলেছেন, আফগানিস্তানের ভৌগোলিক অখণ্ডতা ও সার্বভৌমত্বে বিশ্বাস করে বাংলাদেশ, তাই দেশটিতে শান্তি ও স্থিতিশীলতা দেখতে চায় ঢাকা। লেট আস সি কি হয়, তবে আমরা এই ব্যাপারে সতর্কতা অবলম্বন করছি এবং আমাদের যারা ওখানে কাজ করে তাদের আমরা বলেছি যে আপনারা আপনাদের বিষয়টা বিবেচনা করেন। সার্কভুক্ত দেশ হওয়ায় আফগানিস্তানের সঙ্গে সম্পর্ক রয়েছে বাংলাদেশের। ওআইসিতেও একসঙ্গে কাজ করছে দুদেশ। স্থিতিশীলতা বজায় থাকলে আছে ওষুধ রপ্তানির সুযোগও। তবে তালেবান কাবুলের নিয়ন্ত্রণ নিলে দেখে শুনে কৌশল নির্ধারণের পরামর্শ বিশ্লেষকদের। তালেবানরা যদি একটা কম্প্রোমাইজ গভর্নমেন্ট কাবুলে গঠন করে অন্যদের সাথে, তাহলে সেটা একটা লেজিটিমেট গভর্নমেন্ট হবে এবং সেটা যদি আশেপাশের দেশ এবং অন্যরা রেকগনাইজ করে, তাহলে আমি মনে করি যে বাংলাদেশের পক্ষে সুবিধা হবে তাদের সাথে সম্পর্ক তৈরি করার। এছাড়া আফগানিস্তানের গণতান্ত্রিক ব্যবস্থা ধরে রাখা ও শান্তি বজায় রাখতে জাতিসংঘের নিরপেক্ষ ভূমিকাও চাইছেন বিশ্লেষকেরা। নাফিজাতুল্লাহ, ইন্ডিপেন্ডেন্ট নিউজ, ঢাকা। এদিকে আফগানিস্তানের বিভিন্ন অঞ্চলে তালেবান ও সরকারি বাহিনীর সংঘাতের মধ্যে প্রাণে বাঁচতে রাজধানী কাবুলে আশ্রয় নিয়েছেন অনেকে। দেশটির উত্তরাঞ্চলে দুপক্ষের তীব্র লড়াই চলছে। জাতিসংঘের হিসেবে কয়েক মাসে 1000-এর বেশি সামরিক নাগরিক নিহত হয়েছেন, আর 9 জুলাই থেকে এক মাসে প্রাণ হারিয়েছেন 183 জন। আফগানিস্তানের উত্তরাঞ্চল দখলে এগোচ্ছে তালেবানরা। তাদের ঠেকাতে মরিয়া আফগান বাহিনীও। দুপক্ষের সংঘাতে যেন নাভিশ্বাস উঠেছে স্থানীয় বাসিন্দাদের। অনেকে পালিয়ে আশ্রয় নিচ্ছেন রাজধানী কাবুলে। রাস্তা, পার্ক, পরিত্যক্ত গুদাম, খোলা আকাশের নিচে কাটছে তাদের দিনরাত। কুন্দুজ থেকে পালিয়ে এসেছি, 7 দিন এখানে আছি, না খেয়ে কাটছে। কেউ এসে খাবার দিলে সবাই মিলেমিশে খাচ্ছি। পুল-ই খুমরি তালেবানের দখলে গেলে সেখানে থাকলে মৃত্যু অনিবার্য। সেখান থেকে পালাই। সারা রাত হেঁটে অনেক কষ্ট করে এখানে এসেছি। অল্প কিছু অর্থ আছে আমার কাছে। কতদিন এভাবে কাটবে জানি না। শহরে আশ্রয় প্রার্থী বাড়ায় উদ্বিগ্ন কাবুলের বাসিন্দারাও। ভবিষ্যৎ নিয়েও অনিশ্চয়তায় তারা। তালেবান যদি নিয়ন্ত্রণ নিতে চায় তাদের রাজনৈতিক উপায়ে এগোনো উচিত। লড়াই, যুদ্ধ কারো জন্য ভালো না, ধ্বংস অনিবার্য। জুলাই জাতিসংঘ জানায়, মেতে বিদেশি সেনা প্রত্যাহারের পর তালেবান আগ্রাসনে বাস্তুচ্যুত হয় 2,70,000। তবে গত কয়েকদিনে এই সংখ্যা বেড়েছে আরও অনেক। সায়রা খান, ইন্ডিপেন্ডেন্ট নিউজ।
অস্ট্রেলিয়া সিরিজে ব্যর্থতার পরও সৌম্যর উপর আস্থা হারাচ্ছেন না রাসেল ডমিঙ্গো। সাফ জানিয়ে দিলেন ভবিষ্যৎ পরিকল্পনায় আছেন টাইগার ওপেনার। বিশ্বকাপ প্রস্তুতিতে অস্ট্রেলিয়ার পর এবার নিউজিল্যান্ড সিরিজেও সফল হতে চান হেড কোচ। সফল একটা সিরিজের পরও ব্যাটিং নিয়ে দুশ্চিন্তা থেকে যাচ্ছে, বিশেষ করে ওপেনিং জুটি হতাশ করেছে। ব্যর্থতার তীর যাচ্ছে সৌম্যর দিকে, তবে শিষ্যকে আগলে রাখলেন ডমিঙ্গো, সাহস দিলেন ভবিষ্যতের জন্য। এই পিচে ব্যাট করা অনেক কষ্টকর ছিল। আমি জানি না সৌম্যকে নিয়ে মানুষ কেন এত সমালোচনা করে। জিম্বাবুয়ে সিরিজে যে কিনা সিরিজ সেরা হয়েছে, মানুষ অতীত ভুলে যায় দ্রুত। পেছনে সবকিছু ফেলে এবার সামনে এগুতে চান ডমিঙ্গো। অস্ট্রেলিয়া ও নিউজিল্যান্ড সিরিজ দিয়ে সারতে চান বিশ্বকাপের প্রস্তুতি। প্রথম অ্যাসাইনমেন্টে সফলতা এসেছে, তবে শেরে বাংলা স্লো উইকেটে বিশ্বকাপের আদর্শ প্রস্তুতি কি হয়েছে? আমাদের হাতে আরো 5টা ম্যাচ আছে। যে কোনো দলকে হারানোর আত্মবিশ্বাস আমার কাছে অনেক গুরুত্বপূর্ণ। কঠিন কন্ডিশনে শক্ত প্রতিপক্ষের বিপক্ষে জিততে পারলে বোঝা যায় দল কোন অবস্থানে আছে। বাংলাদেশ সফরে দ্বিতীয় সারির দল নিয়ে আসছে নিউজিল্যান্ড। এবারও অতিথিদের বড় ব্যবধানে হারানোর সুযোগ বাড়ছে। সিরিজ শুরুর আগে ফেভারিটের তকমা পেয়ে যাচ্ছে স্বাগতিকেরা, তবে ডমিঙ্গো এসব নিয়ে ভাবছেন না। নিউজিল্যান্ড দলটা নিয়ে আমি অবাক হয়েছি, তবে ওরা আইপিএল কে গুরুত্ব দিয়েছে, কারণ তারা মনে করছে ওই কন্ডিশনে আইপিএলই তাদের আদর্শ প্রস্তুতি হবে। তবে এটা ওদের বিষয়। উইকেট নিয়ে হয়েছে নানা আলোচনা সমালোচনা। নিউজিল্যান্ডের বিপক্ষ কি স্লো উইকেটে ঝুঁকবে বিসিবি? ডমিঙ্গোর চাওয়া উইকেট থেকে সুবিধা পাবে ব্যাটসম্যান, স্পিনাররা থাকবে না সিমারদের জন্য সুবিধা। সাইফুল মজুমদার, ইন্ডিপেন্ডেন্ট নিউজ। 2022 টি-20 বিশ্বকাপ পর্যন্ত বাংলাদেশ ক্রিকেটের সঙ্গে থাকছেন অ্যাশওয়েল প্রিন্স। সাউথ আফ্রিকান এই ব্যাটিং কোচের কাজে সন্তুষ্ট বিসিবি। মূলত জিম্বাবুয়ে সফরের পারফরমেন্সেই চাকুরি পাকা হয়েছে তার। ওই সফরে অস্থায়ী ভিত্তিতে দায়িত্ব পান প্রিন্স। পরবর্তীকালে পূর্ণ মেয়াদে টাইগারদের ব্যাটিং কোচের প্রস্তাব পাওয়ার পর সাউথ আফ্রিকার ওয়েস্টার্ন প্রভিন্সের দায়িত্ব থেকে ইস্তফা দিয়েছেন তিনি। নিউজিল্যান্ড সিরিজ থেকেই প্রিন্সকে পাচ্ছে সাকিব রিয়াদরা। প্রিন্সের অন্তর্ভুক্তিতে সম্পূর্ণ হলো টাইগার কোচিং স্টাফ, যেখানে সাউথ আফ্রিকানদের আধিপত্য। হেড কোচ স্বদেশি রাসেল ডমিঙ্গোর পছন্দের তালিকায় ছিলেন প্রিন্স। সাউথ আফ্রিকার হয়ে 66 টেস্ট, 52 ওডিআই ও একটি টি-20 ম্যাচ খেলেছেন সাবেক এই বাঁহাতি ব্যাটসম্যান। বার্সেলোনা ছাড়তে কষ্ট হলেও পিএসজিতে যোগ দিয়ে খুশি লিওনেল মেসি। নেইমার, ডি মারিয়া সহ অনেকেই খুব কাছের। চরম শত্রু রামোসও এখন তার সতীর্থ। সবার সমর্থন, শুভকামনা নিয়ে নতুন যাত্রা শুরু। এদিকে মেসির আগমনে এমবাপ্পের রিয়ালে যাওয়ার গুঞ্জন জোরালো হয়েছে। লা পার্সিয়ানরাও বিকল্প ভাবছে। গণমাধ্যমের দাবি, তাদের পরিকল্পনায় নাকি রোনালদো আছেন। কাতালোনিয়ায় হাহাকার, প্যারিসে থামছেই না উৎসব। মেসির আগমনে যেন চারদিকে আলোর রোশনাই। চোখের জলে বার্সাকে বিদায় বলে পিএসজিতে সুখ খুঁজে নিয়েছেন আর্জেন্টাইন মহাতারকা। দীর্ঘ সময়ের প্রবল প্রতিপক্ষ রামোস এখন সতীর্থের ভূমিকায়। মেসিকে স্বাগত জানিয়ে সোশ্যাল মিডিয়ায় সরব এই স্প্যানিয়ার্ড। হোটেলে নয়, নিজ বাড়িতে পরিবার নিয়ে থাকার আমন্ত্রণও জানিয়ে রেখেছেন তিনি। এই ট্রান্সফার উইন্ডোয় ইতিহাস গড়েছে পিএসজি। ফ্রি এজেন্ট রামোস, ভাইনালডাম, হাকিমির পর মেসিকে নিয়ে ওরাই ইউরোপের নিউ গ্যালাক্টিকোস। মেসি, নেইমার, এমবাপ্পে মিলে এখন বিশ্বসেরা ফ্রন্টলাইন। কিন্তু এমএনএম ট্রায়ো কতদিন টিকবে? এমবাপ্পের চুক্তি 2022 পর্যন্ত। মেসি আশায় জোরালো হয়েছে তার রিয়ালে যাওয়ার সম্ভাবনা। আর তা যদি হয়েই যায়, বিকল্প ওনাকে ভেবে রেখেছে পিএসজি। রোনালদোকে পাওয়া অসম্ভব মনে হচ্ছে না ওদের কাছে। নতুন ক্লাবে একটু অচেনা ঠেকার কথা নয় মেসির। বন্ধু নেইমার আছেন, ডি মারিয়া, পারেদেস, ইকার্দিদের সাথে তো জাতীয় দলেই খেলেন। কোচ পচেত্তিনোও তো স্বদেশী। সব মিলিয়ে নতুন অভিযানে সাহসী মেসি। বেশ কয়েক বছর ধরেই পিএসজি শক্তিশালী দল হয়ে উঠেছে। নেইমার, এমবাপ্পে, ডি মারিয়াদের সাথে খেলে চ্যাম্পিয়ন্স লিগ জিতে জয়ের ধারা ধরে রাখতে চায়। এক্ষেত্রে অভিজ্ঞতা কাজে লাগিয়ে সর্বোচ্চ দেয়াই লক্ষ্য। চারদিক থেকে আসছে শুভকামনা। শনিবার রাতে লিগ ওয়ানে স্ট্রাসবার্গের সাথে কি নামবেন মেসি? ভক্ত সমর্থকদের অপেক্ষা দীর্ঘায়িত হতে পারে ম্যাচ ফিটনেস ইস্যুতে। রোকসানা আফরোজ, ইন্ডিপেন্ডেন্ট নিউজ। আর এই ছিল সংবাদ সন্ধ্যার আজকের আয়োজনে। ইন্ডিপেন্ডেন্ট টেলিভিশনের সব খবর আরো বিস্তারিত জানতে চোখ রাখুন ফেসবুক, ইউটিউব এবং টুইটারে। সাথে থাকার জন্য ধন্যবাদ।